85 ওভার 310 রান 5 উইকেটের বিনিময়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে এটা হচ্ছে ভারতীয় দলের স্কোর। একদিকে শুভমান গিল 114 রানে নট আউট, অন্যদিকে রবীন্দ্র জাদেজা 41 রানে নট আউট। এই মুহূর্তে টিম ইন্ডিয়া বেশ কিছুটা স্ট্রং পজিশনে রয়েছে। যে জায়গাতে টিম ইন্ডিয়া পড়ে গিয়েছিল 219-এ 5, একটা খুবই খারাপ সিচুয়েশনে, সেখান থেকে বেরিয়ে এসে 310 রান 5 উইকেটের বিনিময়ে এই সিচুয়েশনটা কিন্তু ভারতীয় দলের জন্য অনেকটাই বেটার বলে মনে হচ্ছে। এবং এটার জন্য অবশ্যই শুভমান গিলের সেঞ্চুরি, ইয়শস্বী জয়সওয়ালের 87 রানের একটা দুর্দান্ত ইনিংস, যেখানে আমরা বলতেই পারি সেঞ্চুরিটা অবশ্যই সে ডিজার্ভ করত। সবার প্রথম থেকে আমরা যদি শুরু করি, তো ভারত এবং ইংল্যান্ডের এই দ্বিতীয় ম্যাচে টসে জিতে স্ট্রেট অ্যাওয়ে তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, যার পিছনে অন্যতম কারণ ছিল তৃতীয় দিনে ব্যাটিংটা তো ইজি হয়েই যাবে, কিন্তু প্রথম দিনে পিচ বেশ কিছুটা ঘাসে ভরা, যার কারণে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড দল। কিন্তু এই সিদ্ধান্তটা কতটা সঠিক ছিল সেটা কিছুক্ষণের মধ্যেই বোঝা যায়, যেখানে কিন্তু ভারতীয় দল নতুন বলের এগেনস্টে স্কোর করতে পারছিল না, এবং সেখানে কেএল রাহুল তার উইকেটটা হারিয়ে বসে। কেএল রাহুল প্লে ডাউন হয়ে যায়, যেটাকে আমরা গোদা বাংলায় বলি প্লে ডাউন হয়ে যাওয়া। তো সেখানে কেএল রাহুল 2 রানে প্যাভিলিয়নে ফিরে যায়। কিন্তু অন্যদিকে ইয়শস্বী জয়সওয়াল, হি ওয়াজ ইন ওয়েল সং, দুর্দান্ত ব্যাটিং করছিল ইয়শস্বী জয়সওয়াল, এবং একটা এন্ড থেকে সে কিন্তু ইনিংসটাকে ধরে রেখেছিল, উইকেট পড়তে দিচ্ছিল না। এবং ইয়শস্বীর এই ইনিংসটা নিয়ে আমি ফেসবুকে এটা লিখলাম যে একটা সময় ছিল যে টিম ইন্ডিয়ার ওপেনাররা বিদেশের মাটিতে গিয়ে রান করতে পারত না, আমরা কত দেখেছি অতীতে, কিন্তু বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ওপেনাররা বিদেশের মাটিতে গিয়ে রান করছে, যেটা ভারতীয় দলের জন্য কিন্তু একটা অনেক বড় পাওনা, এবং প্রত্যেকটা ম্যাচে রান করছে। গত ম্যাচে সেঞ্চুরি, এই ম্যাচে আরও একটা দুর্দান্ত ইনিংস। ইভেন আমি ইংল্যান্ডের এগেনস্টে ইয়শস্বীর যে টোটাল যে ম্যাচেসগুলো আছে আমি তার একটা ডেটা দেখছিলাম, তো ইয়শস্বী জয়সওয়াল অলওয়েজ ইংল্যান্ডের এগেনস্টে পারফর্ম করে, ভারতের মাটিতেও করেছিল এবং ইংল্যান্ডের মাটিতে গিয়েও কিন্তু সে দুর্দান্ত খেলছে ইংল্যান্ডের এগেনস্টে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি অ্যান্ড ভেরি স্যাডলি, যেখানে ইয়শস্বী জয়সওয়াল তার সেঞ্চুরিটা কিন্তু কমপ্লিট করতে পারলো না, যেটা ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। তো ওপেনিং ডিপার্টমেন্টে আজকে কেএল রাহুল রান করতে পারেনি, বাট ইয়শস্বী জয়সওয়াল রান করেছে। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে নতুন বলের এগেনস্টে ব্যাটিং করাটা কিন্তু সহজ নয়, এবং সেখানে কোনো না কোনো ওপেনার অনেক ক্ষেত্রে উইকেট ছুড়ে দিয়ে আসতে পারে, এই টাইপের কিন্তু সিচুয়েশন তৈরি হবে। এবং কেএল রাহুলের উইকেটটা আজকে গেছে, যেটা ডিসঅ্যাপয়েন্টিং, বাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। অ্যাট দ্য সেম টাইম 3 নম্বর জায়গাটাতে ভারতীয় দলের তরফ থেকে আজকে এক্সপেরিমেন্ট করা হয় এবং করুণ নায়ারকে এখানে তুলে নিয়ে আসা হয়। যদিও প্লেইং 11 নিয়ে আমরা এখনও কথা বলিনি, বাট প্লেইং 11 নিয়ে কথা বলাটা খুবই জরুরি, কারণ এই দলটাতে প্লেইং 11-এ যে চেঞ্জেসগুলো করা হয়েছে উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বোলিং ডিপার্টমেন্টে জাসপ্রীত বুমরা কিন্তু নেই, জাসপ্রীত বুমরাকে এই ম্যাচে রেস্ট দেওয়া হয়েছে। আমি যে ভিডিও বানিয়েছিলাম আমি সেখানে বলেছিলাম যে জাসপ্রীত বুমরাকে এই ম্যাচে রেস্ট দেওয়াটা ঠিক হবে না। অলরেডি 7 দিনের রেস্ট পেয়েছে, 7 দিন কোনো ম্যাচ ছিল না, ভালো বিশ্রাম পেয়েছে, এই ম্যাচটা কিন্তু বুমরা খেলতেই পারতো, বাট এই ম্যাচটাতেও তাকে রেস্ট দেওয়া হয়েছে। এবং কোন ম্যাচে খেলানো হবে কোনো আইডিয়া এখন পাওয়া যাচ্ছে না, হতে পারে 3rd ম্যাচে এবং 5th ম্যাচে, এই টাইপের কিছু হয়তো প্ল্যানিং আছে। বাট যেমনটা আমি বলেছিলাম, বুমরাকে 2nd ম্যাচে খেলিয়ে দিতে পারলে 3rd ম্যাচটা স্কিপ করে 4 এবং 5 দুটো ম্যাচে খেলিয়ে বুমরাকে লম্বা রেস্ট দিয়ে দেওয়া যেতে পারতো। বাট টিম ম্যানেজমেন্ট দে থিঙ্ক 2nd ম্যাচটাতে কিন্তু বিশ্রাম তাকে দেওয়া হয়েছে। যদিও কমেন্টেটরদের মধ্যেও কিন্তু এই আলোচনাটা হচ্ছিল এবং তারাও চাইছিলেন যাতে বুমরা এই ম্যাচটা খেলুক এবং তাকে বিশ্রামটা 3য় ম্যাচে দেওয়া হোক। তার কারণ হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ম্যাচের মাঝে 7 দিনের গ্যাপ ছিল, হুইচ ইজ হিউজ। তো এবার বুমরার পরিবর্তে এখানে টিমে কাকে নেওয়া হয়েছে, দ্যাট ইজ আকাশদীপ। নাও বাঙালিরা আকাশদীপকে অনেক বেশি সাপোর্ট করে, কারণ সে বাংলার দলে খেলে বলে, বাট নট অ্যাট অল, হি ইজ আ বেঙ্গলি প্লেয়ার। সে একটা বিহারের প্লেয়ার এবং বিহারের প্লেয়ার, সে এখানে মুভ অন করেছে, বাংলায় সে অপরচুনিটি দেখতে পেয়েছে, গ্র্যাব করেছে। বাঙালি প্লেয়ার নয়, তাই বাঙালি বলে কিন্তু এখানে আকাশদীপকে সাপোর্ট করার কোনো জায়গা নেই। সো আকাশদীপকে এখানে চুজ করা হয়েছে। সিরাজ অ্যান্ড প্রসিদ্ধ কৃষ্ণা ইজ দেয়ার। না, অনেকে এই প্রশ্নটা তুলছেন যে প্রসিদ্ধ কৃষ্ণার গত ম্যাচে যে ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্সটা ছিল, তারপরে কিভাবে তাকে আবারও এই দলের মধ্যে যুক্ত করা হতে পারে। বাট থিঙ্ক অ্যাবাউট ইট, এই অবস্থাতে যদি প্রসিদ্ধ কৃষ্ণাকে দলে না নেওয়া হয়, কাকে নেওয়া হবে?
আর্শদীপ সিংকে। এবার আর্শদীপ সিং সেও কিন্তু আবারও একটা ডেবিউটেন্ট, একটা নতুন প্লেয়ার। তো এবার এই ডেবিউ করা প্লেয়ারকে যদি আবার এখানে দলের মধ্যে রাখা হয়, অ্যাট দ্য সেম টাইম এখানে আকাশদীপ একটা চেঞ্জ হয়ে আসছে বুমরার পরিবর্তে, ব্যাটিং ডিপার্টমেন্টে কিছু চেঞ্জেস রয়েছে, অলরাউন্ডার ডিপার্টমেন্টে কিছু চেঞ্জেস রয়েছে। তো সব জায়গাতে যত বেশি চেঞ্জেস করা হবে দলটা কিন্তু তত বেশি আনসেটেল হবে। তো সেই কারণেই খুব সম্ভবত বোলিং ডিপার্টমেন্টের যে চেঞ্জটা সেটা অন্তত আটকানো হয়েছে এবং প্রসিদ্ধ কৃষ্ণার সাথেই কন্টিনিউ করা হয়েছে যে এতগুলো ডেবিউট্যান্টকে নিয়ে যাওয়াটা সঠিক কাজ হবে না। তো এটা হচ্ছে এখানে প্ল্যানিং। অ্যাট দ্য সেম টাইম অলরাউন্ডার ডিপার্টমেন্টে নীতিশ কুমার রেড্ডিকে এখানে যুক্ত করা হয়েছে, যে আজকের দিনে ভীষণভাবে ব্যর্থ হয়েছে। অফ স্ট্যাম্পের বাইরের বলটা নীতিশ কুমার রেড্ডি জাজ করতে পারেননি এবং ব্যাটিং ডিপার্টমেন্টে আপাতত প্রথম ইনিংসে ব্যর্থ। সেকেন্ড ইনিংসের আমাদের অপেক্ষা করতে হবে। এই প্লেয়ারটা কিন্তু সেকেন্ড ইনিংসে ভালো খেলে, সো একে দেখতে হবে সেকেন্ড ইনিংসে কেমন পারফর্ম করে। তো নীতিশ কুমার রেড্ডি এসছে, শার্দুল ঠাকুর বেরিয়ে গেছে, ওয়াশিংটন সুন্দর এসছে, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওয়াশিংটন সুন্দর দলে এসছে, সাই সুদর্শন বেরিয়ে গেছে। এবং ওয়াশিংটন সুন্দর এবং তার বাবা মনে করেন যে তিনি টপ অর্ডারের ব্যাটসম্যান, 3, 4, 5 খেলার মতো ব্যাটসম্যান। তো দেখা যাক ওয়াশিংটন সুন্দর ব্যাট হাতে কতটা ভালো ব্যাটিং করে। বোলিং ডিপার্টমেন্টে অফ স্পিনার হিসেবে আমি তো প্রথম ইনিংসে তার তরফ থেকে সেরকম কিছু এক্সপেক্ট করবো না, বাট লাস্ট ইনিংসে যখন ফোর্থ ইনিংসে ভারতের বোলিং হবে তখন আমি এক্সপেক্ট করবো ওয়াশিংটন সুন্দর অ্যাটলিস্ট 3টে উইকেট এখান থেকে তুলে নিয়ে যা, কারণ এই মাঠে কিন্তু স্পিনারদেরকে পরের ইনিংসে অনেক বেশি হেল্প হয়। নেথন লায়ন লাস্ট ম্যাচে এখানে 8খানা উইকেট তুলেছিল, সো অনেক বেশি হেল্প পেতে পারে কিন্তু ওয়াশিংটন সুন্দর। তো এই মুহূর্তে ভারতীয় দল যে জায়গায় রয়েছে 310-এ 5, রাহুল ফ্লপ, এসএসবি রান করেছে, করুণ নায়ার আবারও ব্যর্থতাকে 3 নম্বর জায়গাটাতে প্রমোট করে আনা হয়েছিল সাই সুদর্শনকে ড্রপ করে। সো এই জিনিসটা ব্যাকফায়ার করতে পারে, বা এখন আমরা বলতে পারি ব্যাকফায়ার করেছে, বিকজ মাত্র 31 রান করেছে করুণ নায়ারের অনেক ফ্যান রয়েছেন যাদের মনে হয় যে নো, এখনও তাকে সুযোগ দেওয়া উচিত, ইজ আ বিগ প্লেয়ার, প্রচুর রান করবে, বাট এই মুহূর্তে তার থেকে রান আসছে না, উইচ ইজ ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। এবং যেভাবে সে আউট হয়েছে, যে ছন্দে যেভাবে সে আউটটা হয়েছে, যে বল একটু এক্সট্রা বাউন্স নিয়েছে এবং তারপর সেখান থেকে তার আই থিঙ্ক গ্লাভস ছুঁয়ে চলে গেছে স্লিপের দিকে, তো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। এবং করুণ নায়ারের ফ্যানদের এটা মনে হতে পারে যে করুণ নায়ার এই সময় স্ট্রাগল করছে, অনেকদিন পর টিমে ফিরেছে এবং এই মুহূর্তেই তার সামনে এই কঠিন ডেলিভারিগুলো আসছে, এটা তার জন্য খুবই আনলাকি। বাট দ্য থিং ইজ করুণ নায়ার কতটা কি এখানে ইংল্যান্ডের এই বোলিং লাইন আপের এগেনস্টে পারফর্ম করতে পারবে সেটা দেখার, কারণ অলরেডি 3খানা ইনিংসে কিন্তু খেলে এসছে। ফার্স্ট ইনিংসে 0, গত ম্যাচে সেকেন্ড ইনিংসে আই থিঙ্ক 20, আজকে 31, 3টে ইনিংসে 51 রান। এবং দ্বিতীয় ইনিংসে যদি সে একটা বড় ইনিংস না খেলে, অ্যাটলিস্ট হাফ সেঞ্চুরি যদি না করে 60, 70, 80, তাহলে আমার মনে হয় না থার্ড ম্যাচে এখানে করুণ নায়ারকে টিম ইন্ডিয়া রাখবে। হতে পারে সেখানে আবারও সাই সুদর্শনকে ট্রাই করা হতে পারে, বাট আই রিয়েলি থিঙ্ক যে এখানে সাই সুদর্শনকে খেলানো উচিত ছিল, কারণ সাই একটা ইয়াং প্লেয়ার, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ, এবং এই টাইপের প্লেয়ারকে আপনি কনফিডেন্স দিতে চান নাকি একটা ম্যাচে খেলিয়ে পারফরমেন্স না আসার কারণে তাকে দল থেকে বাদ দিয়ে দিতে চান? আপনি হলে কি সিদ্ধান্তটা নিতেন? একটা ইয়াং প্লেয়ার এসছে, তাকে আমি কনফিডেন্স দিচ্ছি না, সে একটা ম্যাচে খারাপ খেলেছে বলে সঙ্গে সঙ্গে তাকে আমি ইমিডিয়েটলি বাদ দিয়ে দিচ্ছি, এটা কি একটা ভালো গেস্টার হলো? এটা কি সাই সুদর্শনের সাথে কি ঠিকঠাক কাজ করা হলো? আমার কিন্তু মনে হচ্ছে না। একটা ইয়াং প্লেয়ারকে আপনাকে সাপোর্ট করতে হবে, তাকে তৈরি করতে হবে। সেই জায়গায় করুণ নায়ার যে প্লেয়ারটা কিন্তু 33 ইয়ার্স অফ এজ, ভারতীয় ক্রিকেটকে আর সে কতটা কি সার্ভিস দিতে পারবে এটা নিয়ে আমার কিন্তু অনেকটাই সন্দেহ রয়েছে। তার কারণ ভারতীয় ক্রিকেটে এখন শুধুমাত্র খেলা নয়, ফিটনেসেরও ব্যাপার রয়েছে। করুণ নায়ারের কিন্তু ফিটনেস ইস্যু আছে, তো কতটাও ভারতীয় ক্রিকেটকে দিতে পারবে, কত বছর এখানে সে দাঁড়িয়ে থাকতে পারবে টেস্ট ক্রিকেটে, এটা দেখার মতো বিষয় হবে। অ্যান্ড দেন ঋষভ পান্ত আগেন আজকে 25 রানে আউট হয়েছে, বাট হি ওয়াজ ইন ব্রিলিয়েন্ট ফর্ম, খুব ভালো খেলছিল, দুর্দান্ত খেলছিল। বাট অ্যাজ উই অল নো, ঋষভ পান্ত কিন্তু অলওয়েজ র্যাশ শট খেলে থাকে, বাজে শট খেলে থাকে, এবং সেটা খেলে সে আউট হয়েছে, যার কারণে তাকে স্টুপিড বলা হয়। বাট আজকে অ্যাকচুয়ালি কিন্তু ঋষভ পান্ত স্টুপিড কাজ করেছে। তার কারণ হচ্ছে যে এরিয়াতে ঋষভ পান্ত আউট হয়েছে তার আগের বলেই সেখানে সে রান পেয়েছে, কিন্তু তার যে আউট হওয়ার বল সেই ডেলিভারিতে কিন্তু ওখানে ফিল্ডার নিয়ে আসা হয়েছিল, এবং যে মুহূর্তে ফিল্ডার সেখানে নিয়ে চলে আসা হলো বাউন্ডারি লাইনে, এই শটটা খেলতে যাওয়ার কোনো দরকারই ছিল না, তার কারণ এটা T20 নয়, টেস্ট ম্যাচ চলছে। তো এই জিনিসটা একবার কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যে এতগুলো ফিল্ডার, লং অন আছে, লং অফ আছে, মিড উইকেট আছে, ওদিকে পয়েন্টটাকে ডিপে রাখা হয়েছে, এরকম ফিল্ডিং সেট করা হয়েছে সবাইকে একদম বাউন্ডারি লাইনে,
তারপরেও কেন ঋষভ পান্ত এখানে বড় শট খেলতে যাচ্ছে লং অনের উপর দিয়ে, এই বিষয়টা কিন্তু অবশ্যই তাকে ভাবনা চিন্তা করতে হবে। এরকম যখন ফিল্ডিং সেট করা হয় বাউন্ডারি লাইনে ফিল্ডার, তখন কিন্তু সিঙ্গেল নেওয়াটা ইজি হয়ে যায়। তো এখানে ঋষভ পান্ত বুদ্ধিমানের কাজ করতো যদি সিঙ্গেল নিয়ে নিত, বাট স্টিল ঋষভ পান্ত সে কারো কথাই শুনবে না। বাট ফেরার সময় মোটামুটি হেলমেট ছুঁড়ে ঠুকে রাগ সে দেখিয়েছে, বাট আই থিঙ্ক একটু ম্যাচিউরিটি এখানে দেখানোই যেত, এবং কিছু ডেলিভারিজ এখানে সিঙ্গেল নিয়ে কিন্তু খুব ভালোভাবে স্ট্রাইকটা রোটেট করা যেতেই পারতো, এবং স্ট্রাইক রোটেট করে আরও কিছু রান করলে তারপরে বাধ্য হয়ে ইংল্যান্ড তখন সেই ফিল্ডারগুলোকে ভিতরে ঢোকাতো, এবং তখন আবারও সে বড় শট খেলতে পারতো। এই জায়গাতে এত বড় প্লেয়ারের যে ট্রিকটা সে মিস করলো, এটা ভীষণ ভীষণ কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং। এবার আসা যায় রবীন্দ্র জাদেজাতে। দেখুন, রবীন্দ্র জাদেজার ব্যাটিং নিয়ে এই সিরিজে আমি কিন্তু ফার্স্ট ম্যাচে সমালোচনা করেছিলাম। তার কারণ হচ্ছে একটা সিনিয়র প্লেয়ার, তার তরফ থেকে আপনি ব্যাটে রান এক্সপেক্ট করেন না। বোলিং ডিপার্টমেন্টে জাদেজা জীবনে কোনোদিন ইংল্যান্ডে উইকেট পায়নি, আপনি এক্সপেক্ট করেন না উইকেট, বাট ব্যাটিং তো করে, এটা তো এক্সপেক্ট করতে পারেন। ফার্স্ট ম্যাচে সে ব্যাটিং সেই অর্থে রান করতে পারেনি, দ্বিতীয় ইনিংসে আউট অফ পার্টনার হয়ে গেছিল। কিন্তু আজকের এই ম্যাচটাতে আমি রবীন্দ্র জাদেজার তরফ থেকে রান এক্সপেক্ট করেছিলাম, রান এক্সপেক্ট করছি। তার কারণ হচ্ছে রবীন্দ্র জাদেজার এই মাঠেই কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে 2022 সালে একটা দুর্দান্ত সেঞ্চুরি এসেছিল। ভারত যদিও সেই ম্যাচটা ডিফেন্ড করতে পারেনি, 378 চেজ করে দিয়েছিল জনি বেস্টোর সেঞ্চুরিতে। ওভারঅল এই ম্যাচে কিন্তু জাদেজারও একটা সেঞ্চুরি এসেছিল, এবং আমি লিখে দিয়েছিলাম ম্যাচের আগে যে জাদেজার তরফ থেকে এই ম্যাচে একটা ভালো ইনিংস আসতে পারে। না, এই মুহূর্তে সে 41 রানে নট আউট রয়েছে। যদি শুভমান গিল তার সাথে নন স্ট্রাইকে থাকে, আমার মনে হয় কালকেও জাদেজা কিন্তু আরও কিছু রান এতে যুক্ত করবে। বাট সব কিছু ডিপেন্ড করছে শুভমান গিল সেখানে থাকছে কিনা। তার কারণ আমরা দেখেছি লোয়ার অর্ডারে ভারতের কিন্তু বড় বড় সমস্যা তৈরি হয়েছে। অনেক ব্যাটসম্যান লোয়ার অর্ডারে ব্যাট করতে পারছেন না, বিশেষ করে এরপর ওয়াশিংটন সুন্দর আছে, সে কেমন কি ব্যাট করবে, সে দাঁড়িয়ে থাকতে পারবে কিনা, জাদেজাকে সঙ্গ দিতে পারবে কিনা, এই বিষয়গুলো দেখার মতো রয়েছে। তার কারণ হচ্ছে জাদেজা আউট অফ পার্টনার হয়ে যায়। ভারতীয় দলের লোয়ার অর্ডারের যে ব্যর্থতা, এটা কিন্তু একটা খুবই বড় সমস্যা। তবে এই মুহূর্তে 85 ওভারে 310-এ 5 ভারতীয় দল মোটামুটি আমি বলতে পারি একটা কমান্ডিং সিচুয়েশনে রয়েছে, কারণ এখনও একটা ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দর আসা বাকি রয়েছে। তো ওভারঅল এখান থেকে আমি এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট টিম ইন্ডিয়া যদি কালকে উইকেট না দেয় প্রথম সেশনে, তাহলে 450 থেকে 480 করার দিকে কিন্তু টিম ইন্ডিয়া যেতে পারে। এখনও 5টা উইকেট টোটাল হাতে রয়েছে, 3টে ব্যাটসম্যান টোটাল রয়েছে, গিল, জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। এই 3জন মিলে আমি এক্সপেক্ট করছি এখন অলমোস্ট 150 থেকে 170 রানের কাছাকাছি এই টোটালটার সাথে অ্যাড করবে। বাট এখানে যদি উইকেট না আসে, জাদেজা তার ইনিংস লম্বা করতে থাকে, সেঞ্চুরি করে দেয়, যদি তার নন স্ট্রাইকে পার্টনার থাকে, তাহলে এখানে কিন্তু 500+ রানও হতে পারে। এবং আমি কোনো রকমের কোল্যাপস এখানে এক্সপেক্ট করছি না। তার কারণ হচ্ছে ইংল্যান্ডের এই এজবাস্টনের যে মাঠ, এই যে পিচ, এই পিচটা কিন্তু অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি। তো এখানে রান হবে, রান হওয়াটা স্বাভাবিক। তবে ভারতীয় দলের যে বোলিং লাইন আপ, এই বোলিং লাইন আপটা কিন্তু অলমোস্ট একটা নতুন বোলিং লাইন আপ। তো এটা কিভাবে রিয়্যাক্ট করবে সেটা কিন্তু দেখার মতো বিষয় রয়েছে। তার কারণ হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা, সিরাজ এবং তার সাথে আকাশদীপ, এই 3জন মিলে কিভাবে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে, আমার কিন্তু যথেষ্ট ডাউট রয়েছে এই বিষয়টা নিয়ে। আপনার কি মনে হয় ভারতের যে বোলিং লাইন আপ কালকে কিভাবে ইংল্যান্ডের এগেনস্টে তারা পারফর্ম করবে এবং ইংল্যান্ডকে সমস্যার মধ্যে ফেলতে পারবে? আপনার কি মনে হয় ভারতের বোলিং লাইন আপ নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং রবীন্দ্র জাদেজা সে কি সেঞ্চুরি পর্যন্ত যেতে পারবে, আপনার কি মনে হয় অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। অ্যাট দ্য সেম টাইম শুভমান গিল আরও একটা সেঞ্চুরি, এসএসভি জয়সওয়ালের 87 রানের ইনিংস, ভারতীয় দলের তরফ থেকে কিন্তু ভালো পারফরমেন্স আসছে যুব ক্রিকেটারগুলোর তরফ থেকে। অ্যান্ড অ্যাগেন শুভমান গিল ক্যাপ্টেন হিসেবে লাগাতার 2টো সেঞ্চুরি করে একটা রেকর্ড করেছে। সেটা হচ্ছে যে ভারতের যে 4জন ক্যাপ্টেন হয়েছে যারা পরপর সেঞ্চুরি করেছে ক্যাপ্টেন হওয়ার পরে, দ্যাট ইজ সুনীল গাভাস্কর, বিরাট কোহলি, বিজয় হাজারে অ্যান্ড শুভমান গিল। তো ওভারঅল শুভমান গিল একটা এলিট লিস্টে নিজের নাম তুলতে পেরেছে, উইচ ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড আমি এক্সপেক্ট করছি শুভমান গিল এবং জাদেজা কালকে একটা ভালো পার্টনারশিপ করবে, এবং শুভমান গিল তার 100 ইংল্যান্ডের মাটিতে কমপ্লিট করতে পারে কিনা। আমি এক্সপেক্ট করছি যে করুক অ্যাটলিস্ট, কারণ শুভমান গিল যে টাইপের লড়াইটা করেছে ব্যাটিংয়ে আসার পর থেকেই, যেভাবে সে একের পর এক ডিফেন্স করে ডট বল খেলে সে পিচের বাউন্স থেকে শুরু করে সুইং সমস্ত কিছু আইডিয়ার মধ্যে নিয়ে এসছে, তারপরে সে রান করা শুরু করেছে। তো এরকম একটা লড়াইয়ের জন্য কিন্তু অবশ্যই শুভমান গিলের এখানে প্রশংসা করতে হয়। অ্যাট দ্য সেম টাইম রবীন্দ্র জাদেজা যে তাকে কিন্তু খুব ভালো সঙ্গ দিচ্ছে। তো এই দুটো ব্যাটসম্যানের ওভারঅল আমি এক্সপেক্ট করছি কাল যাতে প্রথম সেশনে প্রথম 30 ওভার্সে কোনো উইকেট না আসে এবং ভারত এই ম্যাচে
500-এর কাছাকাছি যাতে পৌঁছতে পারে, যেটা তারা প্রথম ম্যাচে করতে পারেনি। আপনার কি মনে হয় ভারতীয় দল কত রান পর্যন্ত করতে পারে এই প্রথম ইনিংসে, এবং ভারতের বোলিং লাইন আপ নিয়ে আপনি কি ভাবছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা এখান পর্যন্ত, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। এবং এই যে সিরিজ চলছে ভারতে এবং ইংল্যান্ডের, প্রত্যেকটা ম্যাচ কিন্তু আমরা কভার করছি, এবং প্রত্যেকটা ম্যাচের শেষে এবং রাত্রি 12টার দিকে আপনি প্রত্যেক ম্যাচের যে ভিডিও, প্রত্যেক ম্যাচের যে হাইলাইট, সেটা নিয়ে আমরা ডিসকাস করব প্রত্যেক দিন। কিন্তু এই ভিডিও আপনি আমার চ্যানেলে, আমার ফেসবুক পেজে, আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সো মেক শিওর দ্যাট ইউ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে।